আমাদের পরবর্তী অঙ্ক কী বলেছে দেখে নিই। A galvanometer can be converted to a voltmeter of full scale deflection V0 by connecting a series resistance R1 and can be converted to an ammeter to a full scale deflection I0 by connecting a shunt resistance R2. What is the current flowing through the galvanometer at its full scale deflection? অর্থাৎ আমাদের প্রথম কেসে কি বলেছে, একটা গ্যালভানোমিটার আছে যাকে আমরা ভোল্টমিটারে কনভার্ট করছি। সেক্ষেত্রে কি বলেছে, একটা গ্যালভানোমিটার তার সাথে একটা সিরিজে রেজিস্ট্যান্স যোগ করেছে যেটা R1, এবং কি বলেছে, এই যে টোটাল ভোল্টমিটার সিস্টেমটা হলো, এই সিস্টেমটা হচ্ছে ভোল্টমিটার হলো। এই ভোল্টমিটারের অ্যাক্রসে আমরা যে ডিফ্লেকশন পাচ্ছি দ্যাট ইজ V0। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিই যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস হচ্ছে সেটা হচ্ছে I। তাহলে দেখো সিম্পলি আমরা ওহমস ল থেকে কি পেতে পারি, ওহমস ল থেকে আমরা পেতে পারি যে V0 ইকুয়ালস টু I ইন্টু যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার অ্যান্ড R1। আমরা ধরি গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সও G, তাহলে কি হবে G প্লাস R1। এইটা আমরা ওহমস ল থেকে পেয়ে গেলাম। এইখান থেকে আমরা G এর একটা এক্সপ্রেশন ডিডিউস করে নেব। দেখো G কি বেরোবে, V0 বাই I মাইনাস R1 আসবে। দিস উইল বি আওয়ার ইকুয়েশন 1। কেস নাম্বার 2, গ্যালভানোমিটার থেকে অ্যামমিটারে কনভার্সন হচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, একটা গ্যালভানোমিটার আছে, সেখানে শান্টে একটা রেজিস্ট্যান্স আছে। শান্ট মানে হচ্ছে প্যারালালে কানেকশন। প্যারালাল কানেকশন রেজিস্ট্যান্সে যখন আমরা কোনো একটা রেজিস্ট্যান্স কানেক্ট করি প্যারালালে, তখন তাকে আমরা শান্ট রেজিস্ট্যান্স বলি। এই যে টোটাল কম্বিনেশনটা হলো, এই কম্বিনেশনটা একটা অ্যামমিটারের কম্বিনেশন হলো, এবং এই শান্টটা কত বলেছে R2। কি বলেছে যে অ্যামমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস হচ্ছে বা ফুল স্কেল ডিফ্লেকশন পাচ্ছি সেটা হচ্ছে I0। তাহলে আমরা এই ক্ষেত্রে কি ধরতে পারি, যে গ্যালভানোমিটারের দিয়ে যে কারেন্টটা পাস হচ্ছে সেটা I, আমরা ধরে নিই এটা। তাহলে I0-র মধ্যে দিয়ে যদি I কারেন্ট গ্যালভানোমিটার দিয়ে পাস হয়, তাহলে R2 দিয়ে কত কারেন্ট পাস হবে, অবশ্যই I0 মাইনাস I। এই কারেন্টটাকে পাস হতে হবে R2-র মধ্যে দিয়ে। খেয়াল করে দেখো এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম, অর্থাৎ কি না, যে গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটারের অ্যাক্রসে যে পোটেনশিয়াল আছে সেটাই কিন্তু R2-র অ্যাক্রসে পোটেনশিয়াল। এই দুটো পোটেনশিয়াল সেম। আমরা যদি এই দুটো পোটেনশিয়ালকে ইকুয়েট করি তাহলে ওহমস ল থেকে কি পাই, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস হচ্ছে সেটা I ইন্টু গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স, সেইটা ইকুয়ালস টু হবে I0 মাইনাস I ইন্টু R2, মানে R2-র অ্যাক্রসে যে পোটেনশিয়াল এটা দুটো ইকুয়াল হবে। এখান থেকে আমরা একটা G এর এক্সপ্রেশন পেয়ে যাই, দ্যাট ইজ এইটা আমাদের ইকুয়েশন 2 হইল। এবার আমরা যদি ইকুয়েটিং দ্য এক্সপ্রেশনস ফর G বাই ইকুয়েশন 1 অ্যান্ড 2 করি তাহলে কি আসবে, দেখো দুটো G-কে আমরা ইকুয়েট করব। ফার্স্টে G কি আছে, V0 বাই I মাইনাস R1, তাকে আমরা ইকুয়েট করবো কার সাথে, ইকুয়েশন 2 এর সাথে। দেখো আমি I দিয়ে এই দুটো পোর্শনকে ডিভাইড করে দিচ্ছি এবং R2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে কি আসবে, I0 R2 বাই I মাইনাস I R2 বাই I, যেখানে I কেটে R2 পড়ে থাকবে। বুঝতে পারা গেল এইটুকু। আমরা এই পোর্শনটাকে লেফট সাইডে নিয়ে আসবো এবং R2-কে
রাইট সাইডে নিয়ে যাব, তাহলে V0/I মাইনাস I0R2/I এইটা পাচ্ছি, এবং ডান দিকে কী পাচ্ছি, -R1, ডান দিকে গেলে +R1 হয়ে যাবে, -R2 পড়ে আছে, এটা পাচ্ছি। দেখো ডিনোমিনেটারে দুটোতেই I আছে, তাহলে আমরা 1/I যদি কমন নিয়ে নিই, তাহলে V0 মাইনাস I0R2 পড়ে আছে, এবং R1 -R2 এখানে আছে। অন ক্রস মাল্টিপ্লিকেশন আমরা কি পাবো, I ইকুয়ালস টু V0 মাইনাস I0R2 ডিভাইডেড বাই R1 -R2। তাহলে আইটা কি ধরেছিলাম আমরা, আইটা আমরা ধরেছিলাম গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস হচ্ছে সেটা। আমাদের এইটাই জানতে চেয়েছে, তাহলে আমাদের কোন অপশানটা কারেক্ট হচ্ছে, আমাদের অপশান কারেক্ট হচ্ছে এখানে অপশান এ। আশা করি অঙ্কটা বুঝতে পারা গেছে। আমাদের যে পরবর্তী অঙ্কটা দেখো, এইটা একটা ইনফাইনাইট সিরিজ অফ রেজিস্ট্যান্সের অঙ্ক। এই ধরনের অঙ্ক আমরা কেমন করে সলভ করব, দেখো এখানে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো যে এর পরে যে ডটেড লাইনটা আছে, এই ডটেড লাইনটা মানে হচ্ছে এই পার্টিকুলার কম্বিনেশনটা খেয়াল করে দেখো বারবার রিপিট হচ্ছে, এরকমভাবে ইনফাইনাইট টাইমস অবধি রিপিট হচ্ছে এই কম্বিনেশনটা। সেক্ষেত্রে আমরা যদি বলি যে এই টোটাল যে কম্বিনেশনটা তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এক্স, আমরা এটা ধরে নিই লেট। আমরা অল্টারনেটিভলি এটাও কি বলতে পারি না যে এই পোর্শনটা থেকে শুরু করে বাকি পোর্শনটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও এক্স? কেন বলবো এটা, কারণ দেখো আমি ধরো একটা সাম করছি 1 + 2 + 3 + 4 = ... n টাইমস অবধি আছে, বা আমি ধরে নিই 10 অবধি আছে। সেক্ষেত্রে আমি যখন 1 to 10 সাম করব তখন ধরে নিই সামটা এস আসে, কিন্তু আমি যখন 2 to 10 করব সেক্ষেত্রে কিন্তু আমার সামটা এস হবে না, এস -1 হবে। এইটা আমরা খুব ক্লিয়ারলি বলতে পারি। কিন্তু ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে কি, আমি কিন্তু এই যে এন্ডের নাম্বারটা আছে এইটা আমাদের কাছে আনসার্টেন। অতএব আমি যদি সিরিজটাকে এরকম লিখি তাহলে আমার কাছে 1 to ইনফিনিটি ক্যালকুলেশন করাও যা, 2 to ইনফিনিটিও তাই, 3 to ইনফিনিটিও তাই। আমার সব ক্ষেত্রেই সামটা এসি আসবে। এইটা আশা করি বুঝতে পারা গেছে। আমরা সেই কারণেই টোটাল যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটাকে যদি আমরা এক্স ধরে চলি, তাহলে আমরা যদি একটা পার্টকে বাদ দিয়ে দিই তাহলে বাকিটাও আমাদের এক্স হবে, কারণ এইটা ইনফাইনাইট অবধি এক্সটেন্ডেড হয়ে আছে। ঠিক আছে, দেখো তাহলে আমরা এই যে সিরিজটা আছে, এই যে কম্বিনেশনটা আছে, একে আমরা একটু সিম্পলিফাই করে কি লিখতে পারি, এক্স, এটা আর, এটা 2r। আমরা টোটাল যে এই একটা পার্ট বাদ দিয়ে বাকি পার্টটা সবটাকে এক্স ধরতে পারি, এবং এই যে এই টোটাল যে সিরিজটা এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও এক্স। সেক্ষেত্রে দেখো এই আর এবং এই এক্স প্যারালালে আছে, আর এবং এক্স প্যারালালে আছে, সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হয়, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা R1 ধরে নিই আমি, এটাকে সুবিধা হবে আমার। R1 কী হবে, R ইন্টু এক্স বাই R প্লাস এক্স। এবার দেখো এই দুটোর প্যারালালের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেইটা আবার 2R এর সঙ্গে সিরিজে আছে,
তাহলে আমার যে ফাইনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আসছে সেটা হচ্ছে R1 প্লাস 2R আসছে, অর্থাৎ কি না RX বাই R প্লাস এক্স প্লাস 2R, এইটা আমরা পাচ্ছি। আমরা এইমাত্র কি বললাম যে এইটুকু পোর্শনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি এক্স হয়, আমি তো টোটালটাকেও এক্সই ধরেছিলাম, আমার যে টোটালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটাও আমরা এক্স ধরেছিলাম, অর্থাৎ আমরা আর ইকুইভ্যালেন্টটাকেও এক্স লিখতে পারি। আমরা একটা এক্স ভেরিয়েবল দিয়ে ইকুয়েশন পেয়ে গেলাম। এবার আমাদের এই ইকুয়েশনটাকে সলভ করে এক্সের একটা এক্সপ্রেশন বা ভ্যালু বের করতে হবে। দেখো কি পাচ্ছি আমরা, এক্সপ্রেশনটা কি এক্স ইকুয়ালস টু আর এক্স বাই আর প্লাস এক্স প্লাস 2R। দেখো এইটা যদি আমি এলসিএম করি আর প্লাস এক্সের, তাহলে এখানে হবে আর এক্স, এখানে হবে 2R ইন্টু আর প্লাস এক্স বা এক্স প্লাস আর। আমি এই পোর্শনটাকে ক্রস মাল্টিপ্লাই করে নিয়ে গেলাম এখানে, তাহলে আর প্লাস এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু আর এক্স প্লাস 2RX প্লাস 2R স্কোয়ার, আমি জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম। এবার এইটা হবে RX প্লাস এক্স স্কোয়ার RX 2RX আর 2R স্কোয়ার, RX ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখো আমরা কি পাচ্ছি, এই টোটাল পোর্শনটাকে যদি আমরা এলএইচএসে নিয়ে আসি, 2RX মাইনাস 2R স্কোয়ার। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে এইটা একটা এক্সের কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমাদের শ্রীধর আচার্যার ফর্মুলা নিতে হবে। কি বলে সেটা, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস, আমি যদি ইকুয়েশনটা এরকম হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে আমরা কী পাই, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইটা আমরা ফর্মুলা জানি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস, এক্ষেত্রে বিটা অলরেডি মাইনাসে আছে, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2R প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, অর্থাৎ 2R মাইনাস 2R এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এখানে 1 আর সি কি আছে, সি আবার আছে মাইনাস 2R স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ, অর্থাৎ কিনা 1। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি যে এক্স ইকুয়ালস টু 2R প্লাস মাইনাস রুট ওভার 4R স্কোয়ার প্লাস 4 দুগুণে 8 হয় 8R স্কোয়ার ডিভাইডেড বাই 2, যেইটা আমরা পাচ্ছি এবার এক্স ইকুয়ালস টু 2R প্লাস মাইনাস রুট ওভার 12R স্কোয়ার ডিভাইডেড বাই 2। আমরা 12কে দুভাগে ভাঙতে পারি 3 ইন্টু 4, এই 4R স্কোয়ার যদি রুটের বাইরে আসে তাহলে কি হয় 2R হয়, এবং রুটে পড়ে থাকে √3 বাই 2। এক্স কী হবে 2 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এক্স পড়ে থাকলো আর প্লাস মাইনাস √3R, যেটা কি না 1 প্লাস মাইনাস √3R হবে। খেয়াল করে দেখো √3 কিন্তু গ্রেটার দেন 1, তাহলে আমরা যদি নেগেটিভ ভ্যালু নিই তাহলে 1 মাইনাস √3টা লেস দেন 0 আসবে তো, তাহলে আমাদের যে রেজিস্ট্যান্সের ভ্যালু সেটা কিন্তু নেগেটিভ আসবে এবং সেটা অ্যাকসেপ্টেড নয়। কাজে আমরা কি করব, আমরা নেগেটিভ ভ্যালুটাকে নেব না, আমরা অনলি পজিটিভ ভ্যালুটাকে নিয়ে এখানে কাজ করব। তাহলে 1 প্লাস √3R, দিস উইল বি আওয়ার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পারা গেছে অঙ্কটা। আমাদের পরবর্তী অঙ্ক দেখো কি বলেছে, কনসিডার দ্য সার্কিট শোন। এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে।
If the cells have negligible internal resistance, what will be the current through the 2 ohm resistor when steady state is reached? আচ্ছা, তাহলে আমরা একটু সার্কিট ডায়াগ্রামটা লক্ষ্য করি এবার। সার্কিট ডায়াগ্রামে দেখো এখানে 3টে ভোল্টেজ সোর্স দেওয়া আছে 2 ভোল্টের, একটা 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার দেওয়া আছে এবং আমাদের এই 2 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে সেই কারেন্টটাকে বের করতে হবে। তাহলে আমরা কেমন করে বের করব এটা? কোশ্চেনে কী কী হিন্ট দেওয়া আছে আগে আমরা দেখি। আমরা প্রশ্ন থেকে কী কী হিন্ট পাচ্ছি। ফার্স্ট হিন্ট কী পাচ্ছি, যে এই যে সেলগুলো আছে 2 ভোল্টের, এদের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, এটা টেন্ডস টু 0, নেগলিজিবল। বুঝতে পারা গেল? 2 নম্বর কি হিন্ট পাচ্ছি, যে সার্কিটটা স্টেডি স্টেট রিচ করে গেছে। এই স্টেডি স্টেট রিচ করার কথাটার মানে হচ্ছে আমরা যখনই কোনো ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ সার্কিটকে অ্যানালাইসিস করি তখন আমাদের যে কারেন্টের এক্সপ্রেশন হয় বা ভোল্টেজের এক্সপ্রেশন হয় সেটা টাইম ভ্যারিং হয়। সেক্ষেত্রে টি ইকুয়াল টু বা টি টেন্ডস টু ইনফিনিটি টাইমে বা অনেকক্ষণ পরে আমরা যখন সার্কিটটাকে অবজার্ভ করব তখন সার্কিটটা একটা স্যাচুরেশনে চলে আসে। সেই মুহূর্তটাকে বলা হয় স্টেডি স্টেট। বোঝা গেল এটা? স্টেডি স্টেটের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, তোমাদের মনে রাখতে হবে যে স্টেডি স্টেটের ক্ষেত্রে এইখানে ধরো ক্যাপাসিটারটা চার্জ হচ্ছে, কারণ আমাদের এখানে ভোল্টেজ সোর্সের সঙ্গে লাগানো আছে। তো ক্যাপাসিটার যেহেতু চার্জ হচ্ছে, স্টেডি স্টেট রিচ করে গেলে একটা ক্যাপাসিটারের 2টো টার্মিনালের যে ভোল্টেজ, এই ভোল্টেজটা সেম হয়ে যায়। অর্থাৎ ক্যাপাসিটারের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স থাকে না। তার ফলে কি হয়, ক্যাপাসিটারের মধ্যে দিয়ে চার্জ ফ্লো হতে পারে না। তো যেহেতু ক্যাপাসিটারের মধ্যে দিয়ে চার্জ ফ্লো হতে পারে না, তার মানে আমরা বলতে পারি ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো 0। কারণ কারেন্ট ফ্লো মানে কি, ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম, সেটাই 0 হয়ে গেল। এইটুকু আমরা যেই রিডিউস করে ফেললাম, দেখো আমরা কি পাচ্ছি। আমি সার্কিটটা আরেকবার ড্র করে নিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। এইটা আমাদের সার্কিট ছিল। আমরা কি পেলাম, স্টেডি স্টেটে এই ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো হবে না। তাহলে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো নাই হয়, তাহলে এই ক্যাপাসিটারটা আমাদের কাছে নেই হিসাবে আমরা ধরে নেব। আমরা ক্যাপাসিটারটাকে সার্কিট থেকে মুছে দেব। এবার খেয়াল করে দেখো, আমরা যেই ক্যাপাসিটারটাকে সার্কিট দিয়ে মুছে দিলাম, সার্কিটের এই যে পোর্শনটা, এই 8 ওহমের ডান দিকের যে পোর্শনটা, এই পোর্শনটা ওপেন হয়ে গেল। আর ওপেন সার্কিট অ্যানালাইসিস করা যায় না এরকমভাবে। তাহলে আমাদের এই কম্পোনেন্টগুলোরও কোনো ভ্যালু থাকলো না এই সার্কিটে। আমি এই লাস্টের যে পার্টটা, এই পার্টটা কেন মুছতে পারলাম সেটা তোমরা বুঝতে পেরেছো তো? দেখো, এই যে 2 ভোল্টের সোর্সটা আছে, এর যে কারেন্ট ফ্লোটা হবে, এর কারেন্ট ফ্লোটা হবে এই দিকে। ধরো আই কারেন্ট ফ্লো হলো। এবার এইখানে যে 2 ভোল্ট আছে তার কারেন্ট ফ্লো হবে এই দিকে, আই কারেন্ট ফ্লো হলো। খেয়াল করে দেখো, এই আইটা সার্কিট থেকে ফ্লো করে 2 ওহম দিয়ে এরম করে পাস করবে, আর এই আইটা এখান থেকে ফ্লো করে এরকম পাস করবে। আই আর আই অপোজিট ডাইরেকশনে আছে, দ্যাট ইজ 0। 2 ওহমের মধ্যে দিয়ে এই ক্ষেত্রে কোনো রকম কারেন্টই পাস করবে না। আমরা এইটা পেলাম। তাহলে অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। পুরো প্রবলেমটা বুঝতে পেরেছো তো, যে কেন আমরা এখানে ক্যাপাসিটারের এই সার্কিটটাকে ওপেন করতে পারলাম বা কেন আমরা ক্যাপাসিটারটাকে মুছতে পারলাম? ঠিক আছে, আমরা তাহলে পরের প্রবলেমে মুভ করি। আমাদের পরবর্তী অঙ্ক কি বলেছে দেখো,
A pair of parallel metal plates are kept with a separation d. One plate is at a potential plus V and the other is at a ground potential. A narrow beam of electrons enters space between the plates with a velocity v0 and in a direction parallel to the plates. তাহলে what will be the angle of the beam with the plates after it travels an axial distance L? কি বলেছে আমরা একটু দেখে নিই। এইটা হচ্ছে দুটো প্যারালাল মেটাল প্লেটস, যার একটা কিনা প্লাস ভি পোটেনশিয়ালে আছে, আরেকটাকে গ্রাউন্ড করা আছে অর্থাৎ জিরোতে আছে। এটা বুঝতে পারা গেল। এরপর কি বলেছে, আর ন্যারো বিম অফ ইলেকট্রন এন্টার দ্য স্পেস বিটুইন দ্য প্লেটস। এই যে দুটো মেটাল প্লেটের মধ্যে স্পেসটা আছে, এর মধ্যে একটা ইলেকট্রনের বিম এন্টার করছে উইথ এ ভেলোসিটি v0, যেটা কিনা মানে এর ডাইরেকশনটা হচ্ছে প্যারালাল টু দ্য প্লেটস। তাই তো হচ্ছে ইলেকট্রনের বিমটা এরকম করে এন্টার করছে। যে মুহূর্তে এন্টার করবে, দেখো এইটার মধ্যে তো একটা অলরেডি ভি পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে আছে, আর ইলেকট্রন হচ্ছে একটা চার্জ পার্টিকেল। আমরা সাইক্লোট্রন মোশন বা অন্যান্য যে প্রবলেম আছে সেখান থেকে কী জানি, যে কোনো একটা চার্জ পার্টিকেল যখন একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে ঢুকছে, তখন তার মধ্যে একটা অ্যাক্সেলারেশন ক্রিয়েট হবে, অর্থাৎ পার্টিকেলটা অ্যাক্সেলারেটেড হবে। তাই এই পয়েন্ট অবধি যদিও এ প্যারালাল টু দ্য প্লেট আসতে পেরেছে, যে মুহূর্তে ও প্লেটের ইনফ্লুয়েন্সের মধ্যে ঢুকে পড়ল, ওর মধ্যে একটা ডিফ্লেকশন দেখা দিল। এটা বুঝতে পারা গেল। দেখো এরপর কি বলেছে আমরা একটু পড়ে নিই আগে। হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল অফ দ্য বিম উইথ দ্য প্লেটস। তাহলে আমাদের কি জানতে চাইছে, দেখো এই যে এক্স অ্যাক্সিসের দিকে যে ভেলোসিটিটা, আমরা ধরি এই পয়েন্টে একটা অ্যাক্সিয়াল ডিস্টেন্স এল। অ্যাক্সিয়াল ডিস্টেন্স মানে ধরো এখান থেকে এই অবধি ডিস্টেন্সকে আমরা কনসিডার করলাম, এই যে এই অবধি ডিস্টেন্সকে আমরা কনসিডার করলাম, এটাকে আমরা বললাম অ্যাক্সিয়াল ডিস্টেন্স এল ট্রাভেল করেছে ইলেকট্রনটা, একটা ইলেকট্রন। এবং এর যে এক্স অ্যাক্সিসের ভেলোসিটি সেটা কিন্তু v0ই আছে, কারণ দেখো এইটা অ্যালং এক্স অ্যাক্সিস মুভ করছিল। আমি যদি গ্রাফটাকে বা অ্যাক্সিসগুলোকে ড্র করি, এইটা এক্স এবং এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে দেখো ইলেকট্রনটা অলরেডি এক্স অ্যাক্সিসের দিকে মুভ করছিল, তো আমি এক্স কম্পোনেন্টে v0 পাচ্ছি। কিন্তু যেহেতু পার্টিকেলটা অ্যাক্সেলারেটেড হচ্ছে এবং ডিফ্লেক্ট হচ্ছে, আমি কিন্তু এই পয়েন্টে এসে এর একটা ওয়াই কম্পোনেন্ট পাচ্ছি। এটা বুঝতে পারা গেল। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে আমাকে বের করতে হবে যে অ্যাঙ্গেলটা কত, অর্থাৎ যে ডিফ্লেক্টেড বিম, এটাকে যদি আমি থিটা ধরি, তাহলে এই যে বিম মানে কি, বিম হচ্ছে এইটা হচ্ছে বিম অ্যান্ড উইথ দ্য প্লেটস, অর্থাৎ যেহেতু এই v0টা প্লেটের প্যারালাল আছে, তো আমাদের এই v0 আর এই যে এর মধ্যে অ্যাঙ্গেলটা থিটা, এইটা বের করলেই আমাদের হয়ে যাবে। তাহলে কেমন করে অ্যাপ্রোচ করবো আমরা এটাকে? সর্বপ্রথম আমরা যদি ট্যান থিটা বের করার চেষ্টা করি, ট্যান থিটা কী আসবে? ট্যান থিটা খুব সহজে পারপেন্ডিকুলার বাই বেস আসবে, মানে vy বাই v0। বোঝা গেল? এবার দেখো এই যে vy কম্পোনেন্টটা, এইটা কেন এসছে? vy কম্পোনেন্টটা আসার কারণটা কি? ইনিশিয়ালি তো vyটা 0 ছিল, কিন্তু একটা টাইমের পর গিয়ে আমি vy কম্পোনেন্টটা পাচ্ছি। এর কারণটা কি? এর কারণ হচ্ছে পার্টিকেলটা অ্যাক্সেলারেটেড হয়েছে। অর্থাৎ আমি যদি বেসিক কাইনেমেটিক্সের ফর্মুলা থেকে বলি যে ইনিশিয়াল ভেলোসিটি, দ্যাট ইজ এখানে v0 ইউজ করা হয়ে গেছে, আমি v1 ধরি। ইনিশিয়াল ভেলোসিটি v1 প্লাস অ্যাক্সিলারেশন ইন্টু টাইম। আমরা কি জানি যে ইনিশিয়ালি v0 কোনো কম্পোনেন্ট ছিল না, তাই আমরা পাচ্ছি vy ইকুয়াল টু অ্যাক্সিলারেশন ইন্টু টাইম। এবার
আমরা যদি এইটা আমরা ইলেকট্রোস্ট্যাট থেকে জেনেছি যে যখন একটা চার্জ পার্টিকেল যার চার্জ হচ্ছে ই, সে একটা ইলেকট্রিক ফিল্ডে গেলে সে স্মলি ইন্টু ক্যাপিটালি এই ফোর্সটা দেবে। বুঝতে পারা গেল? তাহলে এইটা যদি আমরা নিউটন সেকেন্ড লর সাথে ইকুয়েট করি, দ্যাট ইজ ফোর্স ইকুয়াল টু এম এ, তাহলে আমরা অ্যাক্সিলারেশন খুব সহজেই বের করতে পারি বাই এম। হয়েছে? তাহলে আমরা ভিওয়াই কী পাচ্ছি? আমরা ভিওয়াই পাচ্ছি স্মলি ক্যাপিটালি ডিভাইডেড বাই এম। আমরা পুট করে দিই এখানে এটা স্মলি ক্যাপিটালি এম ভি জিরো। আমরা এ অবধি পেলাম। এবার দেখো আমরা কি পাচ্ছি, ই, ইটা কি? ও ওকে, এখানে একটা টাইম থাকবে, যেহেতু অ্যাক্সিলারেশন ইনটু টাইম বাই ভি জিরো, একটা টাইম থাকবে, টাইম ফ্যাক্টর। ওকে, এবার দেখো কি পাচ্ছি আমরা, যে ইলেকট্রিক ফিল্ড, আমি যদি বলি এই দুটো মেটাল প্লেটের মধ্যে কত ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, তাহলে কি বলবো? সিম্পলি এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস, দ্যাট ইজ ডি। আমরা এটা বলতে পারি ইলেকট্রোস্ট্যাট থেকে। এগেইন যে টাইমটা, দেখো টাইমটা কোন টাইম বলেছে এখানে? টাইমটা বলেছে এই ইলেকট্রনটা প্লেটে ঢোকার পর এল অ্যাক্সিয়াল ডিস্টেন্স যাওয়ার পর যে টাইমটা, প্লেটে ঢুকছে একটা ইলেকট্রন, সেটা এল অ্যাক্সিয়াল ডিস্টেন্স যাচ্ছে, এই ডিস্টেন্সটুকু যেতে যতক্ষণ টাইম লাগছে সেটা আমাদের কি? টি টাইম। টি আমরা কেমন করে বলতে পারি? ডিস্টেন্স বাই ভেলোসিটি, মানে ডিস্টেন্স এল ট্রাভেল করেছে উইথ ভেলোসিটি। দেখো অ্যাক্সিয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে, আমি কিন্তু অ্যাক্সিয়াল ভেলোসিটিটাই নেব এখানে। অর্থাৎ এই দুটো রিলেশন আমরা পাচ্ছি। এবার এই দুটো রিলেশনকে আমি যদি এইখানে সাবস্টিটিউট করি, কি পাচ্ছি দেখো, ই আর ক্যাপিটাল ই এর জায়গা কী পেলাম? ভি বাই ডি, ভি বাই ডি। টি কী পেলাম আমরা? এল বাই ভি জিরো। আর নিচে কী পড়েছিল? এম ইন্টু ভি জিরো। এটা সিম্পলিফাই করি, ভি এল বাই এম ডি ভি জিরো স্কোয়ার। এইটা আমরা পাচ্ছি ট্যান থিটা। এখান থেকে আমরা থিটা খুব সহজেই বলতে পারি ট্যান ইনভার্স ই ভি এল এম ডি ভি জিরোর স্কোয়ার। প্রবলেমটা একটু কনসেপচুয়াল ছিল, কিন্তু কঠিন কিন্তু নয় প্রবলেমটা, তোমরা বুঝতে পেরে গেছো। এবার আমরা পরবর্তী প্রবলেমে মুভ করি।